রাজনীতির খেলায় যা দেখা যায় তা সবসময় সত্য নয়। আপনি কি জানেন আপনার চোখের সামনে যে গণতন্ত্রের নাটক মঞ্চস্থ হচ্ছে তার প্রতিটি সংলাপ আগে থেকেই লেখা? ৫ই আগস্টের সেই রক্তঝরা দুপুরের পর আমরা ভেবেছিলাম এক নতুন ভোরের দেখা পাব, কিন্তু ভোরের আলো ফোটার আগেই অন্ধকারের কারিগররা বুনে ফেলেছে এক ভয়াবহ নীল নকশা। রাতের নিস্তব্ধতায় যখন আপনি শান্তির স্বপ্ন দেখছেন, তখন প্রশাসনের করিডরে বসে এক অদৃশ্য মাস্টারমাইন্ড বদলে দিচ্ছে আপনার ভোটের রায়। ঘষামাজা করা রেজাল্ট শিট, এজেন্টহীন ফাঁকা টেবিল আর ১৭,০০০ গায়েবী ব্যালট সব মিলিয়ে এক রক্তহীন করা সত্য আজ আমরা উন্মোচন করতে যাচ্ছি। প্রস্তুত হন, কারণ পর্দার আড়ালের এই জঘন্য ষড়যন্ত্র আপনার নাগরিক অধিকারের শেষ চিহ্নটুকু মুছে দিতে চাইছে। বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে কারচুপির নানা অভিনব আর কুৎসিত মডেল আমরা গত ১.৫ দশকে দেখেছি। বিনা ভোটের নির্বাচন, রাতের ভোট আর ডামি ভোটের মতো নির্লজ্জ জালিয়াতির আবিষ্কারক ছিল পতিত স্বৈরাচার শেখ হাসিনার সরকার। কিন্তু ৫ই আগস্টের সেই অভাবনীয় ও রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পর যখন পুরো জাতি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বপ্নে বিভোর ছিল, তখন আমাদের সামনে হাজির করা হলো এক নতুন বিভীষিকা। রাজনৈতিক বিশ্লেষকরা এর নাম দিয়েছেন সূক্ষ্ম ইলেকশন ইঞ্জিনিয়ারিং। এটি এমন এক ভয়ঙ্কর পদ্ধতি যেখানে বাইরের আবরণটা রাখা হয় অত্যন্ত ঝকঝকে ও স্বচ্ছ। সারাদিন মিডিয়া এবং বিদেশি পর্যবেক্ষকদের সামনে খুব সুন্দরভাবে অভিনয় করা হয় যে ভোট একেবারে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হচ্ছে। বুথে কোনো মারামারি নেই, কোনো কেন্দ্র দখল নেই। কিন্তু আসল খেলাটা শুরু হয় দিনের শেষে, ফলাফল ঘোষণার ঠিক আগ মুহূর্তে। যখন সাধারণ মানুষ বিজয় উল্লাসের প্রস্তুতি নেয়, তখন পর্দার আড়ালে রিটার্নিং কর্মকর্তা আর প্রিজাইডিং অফিসাররা যেন জাদুর কাঠি ঘুরিয়ে পুরো দৃশ্যপট বদলে দেন। ফলাফলের শিটে চলে কলমের নির্লজ্জ ঘষামাজা। ব্যালটে পোলিং এজেন্টের বাধ্যতামূলক সিগনেচার ছাড়াই ঘোষণা করা হয় ফলাফল। ৫ই আগস্টের পর যে রাজনৈতিক দলের বিরুদ্ধে সবচাইতে বেশি ফায়দা নেওয়ার অভিযোগ উঠেছে, সেই বিএনপির প্রার্থীদের অনেক আসনেই এমন সূক্ষ্ম কৌশলে জিতিয়ে দেওয়া হয়েছে যা নিয়ে জনমনে তীব্র বিতর্ক আর ক্ষোভের জন্ম নিয়েছে। এই পুরো প্রক্রিয়ার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে গত ১ মাসের এক অবিশ্বাস্য প্রশাসনিক রদবদলের মাধ্যমে। আপনি জানলে অবাক হবেন, মাত্র ৩০ দিনের ব্যবধানে দেশের প্রায় ৯০% গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিএনপিপন্থী লোক দিয়ে ভরাট করে ফেলা হয়েছে। সবচেয়ে বড় কৌতুকটি হল, গত নির্বাচনে যারা জনগণের সরাসরি ভোটে পরাজিত হয়েছিলেন, সেই পরাজিত প্রার্থীদেরই এখন বিভিন্ন জেলার জেলা প্রশাসক বা ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অর্থাৎ যে ব্যক্তিটি একটি নির্দিষ্ট এলাকায় জনগণের আস্থা অর্জন করতে পারলেন না, তাকেই এখন দেওয়া হয়েছে পুরো একটি জেলা শাসনের বিশাল ক্ষমতা। ১৭ বছরে আওয়ামী লীগ সরকার যে দলীয়করণের সাহস দেখাতে পারেনি, বর্তমানের এই অদৃশ্য শক্তি তা সম্পন্ন করেছে মাত্র কয়েক সপ্তাহে। সবকিছুই যেন এক অতিলৌকিক দ্রুতগতিতে আর নিখুঁতভাবে সম্পন্ন করা হচ্ছে। সাধারণ মানুষকে ব্যস্ত রাখা হয়েছে ফ্যামিলি কার্ড, খাল খনন আর চটকদার নানা কর্মসূচিতে। জাতিকে যখন লাইনে দাঁড় করিয়ে রাখা হয়েছে চাল, ডাল আর কার্ডের আশায়, ঠিক তখনই আড়ালে রাষ্ট্রের প্রতিটি স্তম্ভকে কবজা করে ফেলেছে এই মাস্টারমাইন্ডরা। এই ধূর্ত কৌশলের কাছে সাধারণ মানুষের সচেতনতা যেন আজ পরাজিত। ভোট জালিয়াতির সবচাইতে বড় এবং চাঞ্চল্যকর উদাহরণটি তৈরি হয়েছে খুলনা ৫ আসনে। এই আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর হেভিওয়েট নেতা এবং বর্তমান সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সাধারণ ভোটার থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক সবারই ধারণা ছিল এই আসনে তার বিজয় সুনিশ্চিত, কারণ তিনি ২০০১ সালের সেই কঠিন হাসাহাসির নির্বাচনেও জিতে সংসদে গিয়ে জনগণের আস্থা অর্জন করেছিলেন। কিন্তু ফলাফল ঘোষণার পর পুরো দেশ অবাক হয়ে দেখল, মাত্র ২০০০ ভোটের এক রহস্যজনক ব্যবধানে তাকে পরাজিত দেখানো হয়েছে। আর এই আসনে যাকে সংসদ সদস্য হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়েছে, তিনি সাধারণ কেউ নন। তিনি হলেন বিগত আমলের বহুল আলোচিত হাওয়া ভবনের অন্যতম মালিক হিসেবে পরিচিত বিএনপি নেতা আলী আসগর রবি। একজন জনপ্রিয় নেতার এমন অপ্রত্যাশিত পরাজয় শুরু থেকেই জনমনে ব্যাপক সন্দেহ আর ভোট কারচুপির জোরালো গুঞ্জনের জন্ম দিয়েছিল। আর সেই সন্দেহই এবার আইনি কাঠামোর ভেতরে এক বিশাল বোমায় পরিণত হয়েছে। সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির হাইকোর্টে এই নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে এক বিস্ফোরক মামলা দায়ের করেছেন।
আদালতে দাঁড়িয়ে তিনি এমন কিছু অকাট্য প্রমাণ উপস্থাপন করেছেন যা শুনলে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য। অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির হাইকোর্টকে দেখিয়েছেন যে ওই নির্বাচনে প্রায় 17,000 ব্যালট পেপার গণনা করা হয়েছে, যেগুলোতে কোনো পোলিং এজেন্টের বাধ্যতামূলক স্বাক্ষরই ছিল না। ভাবুন একবার, আইনের বিধান অনুযায়ী প্রতিটি ব্যালট পেপারের পেছনে এজেন্টের স্বাক্ষর থাকা আবশ্যক, অথচ এই 17,000 ভোট হচ্ছে সম্পূর্ণ জাল এবং গায়েবী। এই স্বাক্ষরবিহীন ব্যালটগুলোই মূলত সূক্ষ্ম ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা ভোট ডাকাতির সবচাইতে বড় এবং জ্বলন্ত প্রমাণ। যেখানে পরাজয়ের ব্যবধান মাত্র 2,000 ভোট, সেখানে 17,000 জাল ভোটের উপস্থিতি পুরো নির্বাচনের বিশ্বাসযোগ্যতাকে একেবারে ধূলিসাৎ করে দেয়। এই অভিযোগের ভয়াবহতা অনুধাবন করে বিচারপতি মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চ অত্যন্ত দ্রুততার সাথে আবেদনটি শুনানির জন্য গ্রহণ করেছেন। আদালত এক ঐতিহাসিক নির্দেশ দিয়েছেন, রিজার্ভেশন অফ এভিডেন্স বা সাক্ষ্য প্রমাণ সংরক্ষণ, যাতে পেছনের কারিগররা কোনোভাবেই সেই বিতর্কিত ব্যালট পেপার নষ্ট করতে না পারে। রাষ্ট্রের এই লুকানো সত্যগুলো এবং ক্ষমতার করিডরে ঘটে যাওয়া প্রতিটি পর্দার আড়ালের ষড়যন্ত্র সবার আগে জানতে আমাদের চ্যানেল নিউজ বিডি লাইভ এখনই সাবস্ক্রাইব করুন। কিন্তু এই জালিয়াতির মূল শেকড় কি কেবল খুলনায়? আমাদের অনুসন্ধান বলছে এর শেকড় আরও গভীরে, এমনকি সীমান্তের ওপারে। জনাব তারেক রহমান যখন দেশে আসতে পারছিলেন না কোনো এক অদৃশ্য শক্তির ইশারায়, তখন শিলংয়ে থাকা সালাউদ্দিন আহমেদ এবং ইনকিলাবের বাহাউদ্দিন মিলে ভারতের নীতি নির্ধারকদের সাথে এক রুদ্ধদ্বার সমঝোতায় বসেন। একটি রহস্যময় নেগোসিয়েশনের পর হঠাৎ করেই জাদুর মতো ক্লিয়ারেন্স আসে এবং জনাব তারেক রহমান দেশে ফিরে আসেন। এটি কোনো সাধারণ রাজনৈতিক সমঝোতা নয়, বরং এটি ছিল এক দীর্ঘমেয়াদী নীল নকশার প্রথম ধাপ। সম্প্রতি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির একজন নেতা একটি ভিডিওতে প্রকাশ্যে সেই সমঝোতার কথা স্বীকার করেছেন। বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য এটি এক বড় প্রশ্নচিহ্ন। যদি এই বক্তব্য সত্য না হয়, তবে বাংলাদেশ সরকারের উচিত ছিল এর তীব্র প্রতিবাদ করা, কিন্তু আশ্চর্যজনকভাবে সবাই নিশ্চুপ। এই নীরবতা কি তবে সেই সুদূর প্রসারী পরিকল্পনারই অংশ? নির্বাচনে কারচুপি আর ইঞ্জিনিয়ারিং হলেও জামায়াতে ইসলামী কেন সেই মুহূর্তে চুপ ছিল তা নিয়ে নানা গুঞ্জন আছে, কিন্তু এর পেছনে মূল কারণ ছিল দেশে যেন কোনো অরাজকতা তৈরি না হয়। কারণ এই সুযোগ নিয়ে নিষিদ্ধ দল আওয়ামী লীগ বাংলাদেশে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারত। জামায়াতের এই সুদূর প্রসারী ভাবনা তাদের রাজনৈতিক পরিপক্কতা দেখালেও জনগণের ভোটের অধিকার যে লুট হয়ে গেছে সেটি আজ দিবালকের মতো স্পষ্ট। রাষ্ট্রের যখন এই ক্রান্তিকাল, তখন সাধারণ মানুষের জীবনের মূল্য ঠিক কতটুকু? এর সবচাইতে বড় প্রমাণ পাওয়া যায় এবারের ঈদ যাত্রায়। যাত্রী কল্যাণ সমিতির তথ্য মতে ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের ক্ষেত্রে বিগত 20 বছরের সব রেকর্ড এবার ভেঙে চুরমার হয়ে গেছে। এই পরিসংখ্যান যদি আমরা একপাশে সরিয়েও রাখি, তবুও টেলিভিশন চ্যানেলগুলোতে সাধারণ যাত্রীদের শত শত সাক্ষাৎকার আমাদের চোখে আঙ্গুল দিয়ে বাস্তবতাকে দেখিয়ে দিচ্ছে। ফেসবুকের নিউজ ফিড খুললেই দেখা যায় মানুষের হাহাকার। অতিরিক্ত ভাড়ার বোঝা কাঁধে নিয়ে মানুষ যখন রাজপথে আর্তনাদ করছে, তখন আমাদের সড়ক পরিবহন মন্ত্রী রবিউল সাহেব যেন কোনো ভিন্ন গ্রহের বাসিন্দা। যমুনা টিভিতে দেওয়া তার সাক্ষাৎকারটি দেখলে যে কারোরই মনে হবে আমরা যেমন মন্ত্রী পেয়েছি, জাতি হিসেবে আমাদের ভাগ্যও ঠিক তেমনই। আমাদের মন্ত্রী সাহেব কোনোভাবেই মানতে নারাজ যে এবার ভাড়া অতিরিক্ত নেওয়া হয়েছে। তিনি এখনও জেদ ধরে তর্ক করছেন যে সবকিছু অত্যন্ত সুষ্ঠুভাবে হচ্ছে। সাধারণ মানুষের দুর্ভোগকে তিনি স্রেফ ভিত্তিহীন গুজব বলে উড়িয়ে দিচ্ছেন। নিজের মন্ত্রণালয়ের চরম ব্যর্থতা স্বীকার করার পরিবর্তে তিনি উল্টো জনগণকে দোষারোপ করছেন। এর থেকে লজ্জার আর কি হতে পারে? তিনি কি ভুলে গেছেন যে এটি 2001 সাল নয়, এটি সোশ্যাল মিডিয়ার যুগ। মানুষ এখন সারাক্ষণ ফোনের মধ্যেই আপডেট পাচ্ছে কোথায় কি হচ্ছে। এই ধামাচাপা দেওয়ার সংস্কৃতি আর ঔদ্ধত্যই ক্ষমতার পতনের বীজ বপন করে। এখন ফিরে আসি খুলনা 5 আসনের সেই বিস্ফোরক আইনি লড়াইয়ে। এই লড়াইটি এখন পরিচালিত হচ্ছে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিওর 49 নম্বর ধারার অধীনে। এই ধারাটি অত্যন্ত শক্তিশালী, কারণ নির্বাচনে যদি কোনো ধরনের সুপরিকল্পিত অনিয়ম বা পেশি শক্তির ব্যবহারের প্রমাণ পাওয়া যায়, তবে আদালত সরাসরি হস্তক্ষেপ করতে পারেন। এখন সবার মনে একটিই প্রশ্ন, এই আইনি লড়াইয়ের শেষ পরিণতি কি হতে পারে? আইনি ব্যাখ্যা এবং নির্বাচনী ট্রাইব্যুনালের এখতিয়ার বিশ্লেষণ করলে 3টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের যে কোনো একটি আসতে পারে। প্রথমত, আদালত যদি দেখে যে ওই 17,000 ব্যালটে আসলেই পোলিং এজেন্টের কোনো স্বাক্ষর নেই, তবে ট্রাইব্যুনাল তাৎক্ষণিকভাবে সেই ভোটগুলোকে অবৈধ বা বাতিল বলে ঘোষণা করতে পারেন। দ্বিতীয়ত, এই জাল ভোটগুলো বাতিল করার পর যদি পুনরায় গণনায় দেখা যায় যে মিয়া গোলাম পরোয়ার এগিয়ে আছেন, তবে আদালত আগের বানোয়াট ফলাফল সম্পূর্ণ উল্টে দিয়ে
দিয়ে তাকে সরাসরি বিজয়ী ঘোষণা করতে পারেন। আর তৃতীয় এবং সবচাইতে বড় সিদ্ধান্তটি হতে পারে যদি বিচারিক অনুসন্ধানে ভোট কারচুপির মাত্রা খুব বেশি সুপরিকল্পিত বা ভয়াবহ প্রমাণিত হয়, তবে ট্রাইব্যুনাল খুলনা ৫ আসনের পুরো নির্বাচনটি সম্পূর্ণ বাতিল ঘোষণা করে নতুন করে পুনরায় ভোট গ্রহণের কড়া নির্দেশ দিতে পারেন। খুলনা ৫ আসনের এই আইনি লড়াইটি শুধু মিয়া গোলাম পরোয়ার বা আলী আজগর রবির ব্যক্তিগত লড়াই নয়, এটি মূলত নতুন বাংলাদেশের বুকে গণতন্ত্রের প্রকৃত স্বরূপ উন্মোচনের লড়াই। বিনা ভোট আর ডামি ভোটের যুগ শেষ করে আমরা যখন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছিলাম, সেখানে যদি প্রিজাইডিং অফিসারদের ঘষা মাজা আর গাইবি ভোটের এই সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং চলতে থাকে, তবে ১৬ কোটির এই জাতির ভবিষ্যৎ কোন অন্ধকারের দিকে যাচ্ছে।